আজকে ক্লাস 9-এর জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়, যেটা হলো রিয়েল নাম্বার। এই অধ্যায়টা নিয়ে সিকোয়েন্স অনুসারে আলোচনা করব। সো চলেন শুরু করি। আচ্ছা, আমি এখানে লিখে রাখছি কোন কোন ক্লাস কোন অধ্যায় কোনটা করাচ্ছি, সেটা ফার্স্টের হোম পেজে লেখা আছে। দেন আমি এটাকে ক্লিয়ার করে নেক্সট ম্যাথড থেকে একবার এই ম্যাথগুলো স্টার্ট করি। ওকে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে বোর্ড বই যেটা আছে সেটা আমি ফলো করতেছি। বোর্ড বই সিকোয়েন্স অনুসারে আমি আপনাকে দেখা যাচ্ছি। ফার্স্টে পেজ নাম্বার 2 নম্বর পেজে এখানে আমরা দেখতে পারতেছি যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারের প্রথম পার্টটা আছে স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায় সেটা আমাদের একটু দেখতে হবে। স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 ডট 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 অসীম পর্যন্ত বিস্তৃত। এইভাবে এটা কীভাবে স্বাভাবিক সংখ্যাকে আমরা অনেকে এরকম সংখ্যা রেখা দেখে আসছি, 0 1 2 3 4 5 এই থেকে অসীম পর্যন্ত, অর্থাৎ আমি এরকম দেখাই। এই পাশে -2 এই পাশে অসীম পর্যন্ত। এখন সংখ্যা রেখার আমার ঠিক এই পাশটুকুকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক 1 থেকে শুরু করে এই পাশে লাস্ট ইনফিনিটি পর্যন্ত যেই টার্মটা থাকে সেটাকে বলা হয় আমার স্বাভাবিক সংখ্যার টার্ম। স্বাভাবিক সংখ্যাকে আমরা ন্যাচারাল নাম্বার বলে প্রকাশ করি ইংলিশে। এখন আমাদের নামটা কিছু নাম এখানে মুখস্থ করা লাগবে বা জানা লাগবে, কারণ আমরা নেক্সট অধ্যায় সেটে আমাদের এই নামগুলো একটু প্রয়োজন হবে। সো আমাদের স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে ন্যাচারাল নাম্বার বলা হয়। ন্যাচারাল নাম্বারের এন জিনিসটা এটা একটু মনে রাখবেন। ওকে, এখন এখানে একটা টার্ম আসছে যে আপনারা ইনফিনিটি বলতে কি বোঝান। এখানে ইনফিনিটি বলতে কি বোঝায়, জিনিসটা হলো যে 5-এর পরে এই জিনিসটা যদি এরকম দেখায় আপনার এখানে তাকান, 5-এর পরে এইখানে শেষ সংখ্যাটা কত। এখানে শেষ সংখ্যা যেহেতু আমরা জানি না, যেহেতু আমি বলছি যে এই পার্ট থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত, শেষ বলতে ইনফিনিটি পর্যন্ত বোঝায়। ইনফিনিটি বলতে এর কোনো সীমা নাই এরকম বলা যায়, বা এর কোনো শেষ নাই। ধরেন আপনি 1 কোটি বললেন, 1 কোটিতে যে শেষ হয়েছে, আমি দেন সেখান থেকে আমি বলতে পারি 1 কোটি 1, অথবা আপনি বললেন 10 কোটি, দেন আমি সেখান থেকে আবার বলতে পারি 10 কোটি 1। এভাবে সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকছে। সো এখানে আমরা বলতে পারি ইনফিনিটির ক্ষেত্রে লাস্ট কত সংখ্যা হবে সেটা আমরা নিজেরাও জানি না। এটাই বলা হয় ইনফিনিটি টার্ম। তো স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় এক কথায় আপনার এইখান থেকে 1 থেকে পুরো ডান পাশ আপনার স্বাভাবিক সংখ্যার টার্ম। 0 কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, এবং মাইনাস তো না পড়ার আরও কথা, সেটা মাইনাসের কথাটা আরও দূরে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি 1 থেকে পজিটিভ 1 থেকে বা ধনাত্মক 1 থেকে আপনার ডান পাশে অসীম পর্যন্তই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। সো ন্যাচারাল নাম্বার কি এটা আপনারা বুঝতে পারছেন। সো ন্যাচারাল নাম্বারের মধ্যে আরও কিছু এখানে টপিক আপনাদের বইতে উল্লেখ করা আছে, আমি একটু সেইগুলো দেখাই এবার। সো এখানে একটা টপিক আছে মৌলিক সংখ্যা, আর একটা আছে হলো যৌগিক সংখ্যা। এখন আপনাদের এই দুইটা বুঝতে হবে, মৌলিক সংখ্যা কি আর যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো এমন একটা সংখ্যা যার উৎপাদক যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এবং 1। অর্থাৎ আমার ধরেন দেওয়া আছে 5 দেওয়া আছে। সো এর উৎপাদকে বিশ্লেষণ যখন করব তখন এর যখন মৌলিক সংখ্যা আমি নির্ণয় করব তখন তার উৎপাদক হবে 2টা, 1 এবং 5। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে উদাহরণগুলো আমি একটু পরে দেখাচ্ছি, আপনাদের ডেফিনেশনগুলো আগে দিচ্ছি। যৌগিক সংখ্যার ক্ষেত্রে যখন আমি যৌগিক সংখ্যা বিশ্লেষণ করব সেই সময় আমি তার উৎপাদকগুলো ওই সংখ্যা, ধরেন আমি 5-এর ক্ষেত্রে এবার 6-এর ক্ষেত্রে করি, সেক্ষেত্রে দেখা যাবে তার আমি যদি উৎপাদক করি তখন 1 উৎপাদক পাই, 2 উৎপাদক পাই, এবং 2 3 6, অর্থাৎ অনেকগুলো উৎপাদক পাই। কিন্তু দেখেন যে এখানে আমি মৌলিকের ক্ষেত্রে বলছিলাম, মৌলিকের ক্ষেত্রে অনলি মাত্র 2টা উৎপাদক পাওয়া যাবে, সেই সংখ্যা 1, এবং যেই সংখ্যাটার উৎপাদক করতেছি সেইটা পাওয়া যাবে 5। কিন্তু যৌগিক ক্ষেত্রে দেখেন, যৌগিক সংখ্যার ক্ষেত্রে দেখেন আমরা উৎপাদক পাচ্ছি মৌলিক সংখ্যার যে উৎপাদক ওইটা সহ আরও 2টা এক্সট্রা উৎপাদক এখানে পাচ্ছি।
সো এইটাই মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য। এখন আপনাদের উদাহরণ দিয়ে দুটো একটা দেখালে আপনারা আরও ক্লিয়ার হবেন। মৌলিক সংখ্যারটা আমি আগে দেখাই। সো আমি একটা দেখাই 7। এই 7-এর যদি আমি উৎপাদক করি বা এক কথায় ভাঙি বা একটা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এর আমি দুইটা উৎপাদক পাবো। মানে 7কে আমি কত দ্বারা গুণ করতে পারি, 1 গুণ 7 ছাড়া মাল্টিপ্লাই আর কোনো কিছুতে এটাকে মাল্টিপ্লাই করা যায় না। সো এখানে দেখেন তার উৎপাদক কত, 1 এবং 7, দুইটা উৎপাদক। অর্থাৎ আমি বলছিলাম মৌলিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক হবে 1 এবং 7, জাস্ট 1 এবং যেই সংখ্যা দিয়ে থাকবে সেই সংখ্যা। সো দেখেন আবার আমি যদি আরেকটা নিই, 2 নিই, 2কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, দেখেন 2কে জাস্ট 1 ইন্টু 2 দ্বারাই ভাঙা যায়, সেক্ষেত্রে এর উৎপাদক দুইটা, 1 আর 2। সো এটাও একটা মৌলিক সংখ্যা। সো আমরা দেখি যে 1 থেকে 10 পর্যন্ত আমি মৌলিক সংখ্যা মোট 1 থেকে 10 পর্যন্ত আমি মৌলিক সংখ্যাগুলো একটু নিচে আপনাদের নোট ডাউন করে দিচ্ছি, যেটা 2, 3, 5, 7। এই হলো গিয়ে আপনার 1 থেকে 10 পর্যন্ত মোট আপনার মৌলিক সংখ্যা আছে 4টা। মনে রাখবেন এইখানে 1 যেই সংখ্যাটি আছে এইটি আপনার মৌলিক সংখ্যা নয়। কেন 1 মৌলিক সংখ্যা নয় সেটাকে আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি, মানে এই জিনিসটা একটু পড়ানোর পরে। আর একটা কথা, আপনার টোটাল 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি, 25টি অর্থাৎ। এইটাই আপনার এখানে বোঝালাম। আর 1 কেন মৌলিক সংখ্যা না সেটা আপনাদের একটু দেখাই। দেখেন একের ক্ষেত্রে যদি আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করি বা 1কে যদি গুণ করি, দেখেন 1 ইন্টু 1 ছাড়া আর কোনো উপাদান দিয়ে মাল্টিপ্লাই বা বিশ্লেষণ করা যায় না। সো এখানে দেখতে পাচ্ছি যে তার উৎপাদক বিশ্লেষণ করে আমরা জাস্ট একটা সংখ্যাই পাচ্ছি, সেটা হলো জাস্ট 1। কিন্তু আমি মৌলিক সংখ্যার ক্ষেত্রে বলছিলাম কোনো জিনিসের মৌলিক সংখ্যা বা মৌলিক যে কোনো একটা সংখ্যা যদি উৎপাদক বিশ্লেষণ করি, তখন তার উৎপাদক থাকে দুইটা। যেমন আমি যদি 2-এর করি, তাহলে দেখেন 1 ইন্টু 2 ইকুয়ালি 2 আসে। সো এর এখানে উৎপাদক পাইতেছি 1 একটা এবং 2 একটা, টোটাল উৎপাদক পাইতেছি দুইটা। কিন্তু এইখানে দেখেন মৌলিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক জাস্ট আমি একটাই পাইতেছি। সো আমরা 1 যে সংখ্যাটা আছে এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। সো আপনারা এখন বুঝতে পারতেছেন কেন 1কে মৌলিক সংখ্যা বলি না। আর মানে এক কথায় 1কে বাদ দিয়ে আমরা 2 থেকে মৌলিক সংখ্যা স্টার্ট করি, এটা এখন আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন। সো এবার আমি যৌগিক সংখ্যা যাই। যৌগিক সংখ্যার ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা একটু দেখাই। যৌগিক সংখ্যার ক্ষেত্রে যেমন আমি একটা যৌগিক সংখ্যা নিলাম 4। এই 4কে কত দ্বারা ভাঙানো যায়, দেখেন আপনি 1 ইন্টু 4 ইজ ইকুয়ালস টু আমরা 4 লিখতে পারি, 2 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু আমরা 4 লিখতে পারি। আবার দেখেন এক কথায় 4 ইন্টু 1টা আমি লিখছি, এই জিনিসটা লেখা মানেই তো এই জিনিসটা একই জিনিস, সেইটাই। সো এখানে দেখেন আমি যদি উৎপাদকগুলো লিখি, কত উৎপাদক পাইছি, 1, 2 এবং 4 উৎপাদক পাইছি। অর্থাৎ মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম তার উৎপাদক 2টা হবে, আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে তার উৎপাদক 2-এর অধিক হবে। সো সেক্ষেত্রে দেখেন এইখানে 1 এবং 4, এটা জানি যে মৌলিক সংখ্যার যে শর্ত অনুসারে 2টা উৎপাদক থাকবে সেই সংখ্যা, এবং যেই সংখ্যা দ্বারা আমরা মাল্টিপ্লাই করছি সেটা নিচে। সো দেখেন এখানে এক্সট্রার একটা উৎপাদক চলে আসছে, যেটা হলো 2। সো এখানে দেখেন যে এক্সট্রাটা আসছে, এই এক্সট্রার কারণে আমরা এটাকে বলতেছি যৌগিক সংখ্যা। আরেকটা উদাহরণ নিয়ে যদি আপনাকে দেখাই, 6 যদি ধরি, বা 6 বা 8 যে কোনো একটাই ধরি, আমি 8-এ ধরলাম। যদি 8 নিয়ে করি, 8কে কতটা মাল্টিপ্লাই করা যায়, 1 ইন্টু 8, 2 ইন্টু 4 ইজ ইকুয়ালস টু 8। আর কিছুই যায় না, দেখেন 3, 4 তো যায়, 4 তো লিখছি, 5 তো যায় না, 6ও যায় না, 7 যায় না, 8 তো লিখছি এখানে। সো এইটাকে দেখেন যদি আমি লিখি, সেক্ষেত্রে উৎপাদক করে 1, 2, 4, 8, 4টা পাইতেছি, 1, 2, 4, 8। সো দেখেন এই দুইটা মৌলিক সংখ্যার শর্ত ছিল, তাহলে মৌলিক সংখ্যার শর্ত অনুসারে যে জাস্ট 2টা থাকবে, কিন্তু এখানে দেখেন উৎপাদক করলে তার উৎপাদক সংখ্যা আমরা 2টার অধিক পাইতেছি, যা এক্সট্রা যেই 2টা টার্ম পাইলাম সেটা হলো গিয়ে 2 নাম্বার এবং 4 নাম্বার। সো এটাকে আমরা বলতে পারতেছি যৌগিক সংখ্যা। সো এটা আপনারা ক্লিয়ার। আর একটা পার্ট আছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, স্বাভাবিক সংখ্যাটা একটু সময় লাগবে, জাস্ট আরেকটা পার্থক্য আছে, এই পার্থক্য দেখানোর পরে স্বাভাবিক সংখ্যাটা শেষ হয়ে যাবে, যেহেতু আমি সবগুলোই স্পেসিফিকলি দেখাচ্ছি। সো এটাও দেখাই দিই। এখানে আরেকটা সংখ্যার টার্ম আছে যেটা হলো গিয়ে সহমৌলিক।
এখন সহমৌলিক বলতে কি বোঝায় এটা মনে রাখবেন। সহমৌলিক বলতে যার গসাগু 1 আসবে, যার গসাগু আসবে 1, জাস্ট 1 ছাড়া আর কোনো গসাগু আসবে না, তারা পরস্পর সহমৌলিক। 1 ছাড়া যার গসাগু এক কথায় 1 আসবে সেটাই সহমৌলিক হয়। যেমন একটা উদাহরণ দেখি আমরা, যদি উদাহরণ হিসেবে দেখি, এখানে যেটা লেখছে সেটা আপনারা দেখাই। 6 আর 35 এরা পরস্পর সহমৌলিক। কীভাবে হয়েছে দেখেন, আমরা যদি 6-এর উৎপাদকে বিশ্লেষণ করি এবং 35-এর উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদক বিশ্লেষণ করার পরে যদি এদের মধ্যে গসাগু করি, গসাগু বলতে কি বোঝায়? গসাগু বলতে বোঝায় কমন জিনিসটা বোঝায়। অর্থাৎ আগে করি দেখি 6-এর উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি লিখতে পারি? 1 × 6 = 6। আবার 2 × 3 = আমরা 6 লিখতে পারি। দেন 35-এর যদি আমরা করি তাহলে 1 × 35 = 35 লিখতে পারি। এবং নেক্সট হলো গিয়ে আপনার 7 × 5 = 35 লিখতে পারি। সো এখানে উৎপাদকগুলো যেগুলো আসছে, যদি আমরা 6-এর ক্ষেত্রে দেখি উৎপাদক 1, 2, 3, 6। 35-এর ক্ষেত্রে উৎপাদক 1, 7, 5, 35। সো দেখেন যে উৎপাদকগুলো আসছে 6-এর ক্ষেত্রে সেগুলো আমরা নিচেই লিখি 1, 2, 3, 6। আর 35-এর ক্ষেত্রে যে উৎপাদকগুলো আসছে 1, 7, 5, 35। সো দেখেন এই দুইটা উৎপাদকের মধ্যে 1 বাদে আর কোনো কিছুই কমন নাই। অর্থাৎ এই দুইটার গসাগু 6 এবং 35, এই দুইটার গসাগু জাস্ট 1। গসাগু 1 হওয়ার কারণে এদেরকে পরস্পর সহমৌলিক বলা হয়। সো আপনাদের স্বাভাবিক সংখ্যা এই পর্যন্তই ছিল। নেক্সট টার্মটায় আসি এবার আমি। আপনাদের মোটামুটি স্বাভাবিক সংখ্যা বইতে যা যা আছে সব টপিকগুলোই আমি পুরোপুরি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি। সো আমি একটু নেক্সট টার্মে আসি। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল কারণ আমি সবগুলো একটু আপনাকে ক্লিয়ারভাবে বোঝাচ্ছি। সো পরের টার্মটায় আসি কথা না বাড়িয়ে। পরের টার্মটা আছে হলো গিয়ে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেটাকে আমরা ইন্টিজার আই অথবা একটা নাম স্পেশালি শর্ট নেম জেড দ্বারা প্রকাশ করা হয়। জেডটা বলতে কি বোঝায় আমার এটা খেয়াল নাই, পুরো নামটা আপনারা মনে রাখেন, জাস্ট আই এবং জেড এই দুটার মাধ্যমে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয়। আই বলতে ইন্টিজার, জেড বলতে কি বোঝায় এটা খেয়াল নাই, জাস্ট যেটা যে মূলত আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেটের যে টার্মগুলো দেওয়া আছে সেটা হলো জেডের টার্মগুলো দেওয়া আছে, জেড লেখা আছে সেখানে। সেটের ক্ষেত্রে জেড বলতে বোঝায় পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা জিনিসটা কি আমরা একবারে ক্লিয়ার করি, সংখ্যা রেখার মাধ্যমে ক্লিয়ার করি। এই পর্যন্ত অসীম সংখ্যক, -1, -2, -3 এই পূর্ণ সংখ্যা বলতে বোঝায় আপনার এই শূন্য সহ। অর্থাৎ আমি এটা দেখাই, আমার এই পুরো যেই সংখ্যা রেখাটা আছে, এই পাশে ইনফিনিটি, এই পাশেও ইনফিনিটি, এই পাশে -ইনফিনিটি এবং এই পাশে +ইনফিনিটি, অর্থাৎ দুই পাশে যতগুলো সংখ্যা আছে শূন্য সহকারে এই পুরো আমার সংখ্যা রেখাটাকেই বলা হয় পূর্ণ সংখ্যা। সংখ্যা রেখাটাকেই বলা হয় পূর্ণ সংখ্যা। আরেকটা কথা মনে রাখবেন, এই সংখ্যা রেখার মধ্যে যাবতীয় যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাকেই বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন 1 এবং 2 এর মাঝে কিন্তু অসংখ্য সংখ্যা আছে। যেমন আমি যদি আপনাকে কোশ্চেন করি যে 1 এবং 2 এই দুইটার মাঝে সংখ্যা আছে কত, আপনি স্পেসিফিকলি একটু এখানে পজ করে 30 সেকেন্ড সময় নেন, নিয়ে একটু চিন্তা করেন যে 1 এবং 2 এর মাঝখানে কতগুলো সংখ্যা আছে। তো আপনি দেখেন চিন্তা করে আপনার রেজাল্টটা বেরোয় কি না। সো রেজাল্ট যদি না বেরোয় আমি সেক্ষেত্রে বলে দিচ্ছি এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে। এবং অসংখ্য সংখ্যা বলতে কী বোঝায় যেমন দেখেন আমি সেটাও বলে দিই। 1 এবং 2 এর মধ্যে 1.234 এটা কি একটা সংখ্যা না? এটা কি দশমিক সংখ্যা? তো দশমিক সংখ্যা, এটা দশমিক সংখ্যা হোক যাই হোক এটা তো একটা সংখ্যা। এইভাবে আমরা আরেকটাও লিখতে পারি 1.745 এরকম লিখতে পারি। আবার দেখেন 1.704 এরকম লিখতে পারি, 1.03338 এরকম কতগুলো সংখ্যা লিখতে পারি, এরকম অসংখ্য সংখ্যা লিখতে পারি। সো বলতে পারি এখন আপনি বুঝতে পারতেছেন যে 1 এবং 2 এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে, ঠিক সেভাবে 3 এবং 4 এর মধ্যেও অসংখ্য সংখ্যা আছে। অর্থাৎ বলা যায় এই সংখ্যা রেখাতে যতগুলো সংখ্যা আছে, অর্থাৎ ধনাত্মক দিকে পজিটিভ, ধনাত্মক ইনফিনিটি ধনাত্মক দিকে পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত এবং নেগেটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত শূন্য সহকারে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। সো পূর্ণ সংখ্যার টার্মটা এখানেই শেষ। এরপর আমাদের নেক্সট টার্মটা আসি। নেক্সট টার্মে আছে আপনাদের ভগ্নাংশ সংখ্যা।
ভগ্নাংশ সংখ্যা যাকে আমরা ফ্র্যাকশন নাম্বার বলি। সো এটা নাম মুখস্থ করার দরকার নেই। এখানে প্রথমে বলছে ভগ্নাংশ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়। এখন পি বাই কিউ বলতে আপনারা কি বোঝেন, আমি আপনাকে বোঝাই দিচ্ছি পি বাই কিউ জিনিসটা কি। আমরা মূলত ভগ্নাংশ সংখ্যাকে লব আর হর আকারে লিখি। সো লবের একটা ভ্যালু দিলাম 2 আর একটা হরের ভ্যালু দিলাম 3, আবার আর একটা ভ্যালু দিলাম লবের ক্ষেত্রে 4, নিচেই দিলাম 3। দেখেন এক কথায় আমি লব আর হরে যে কোনো ভ্যালু ইনপুট করতে পারি, অর্থাৎ বসাইতে পারি। লবে একটা ইচ্ছা মতো বসালাম, হরেও একটা ইচ্ছা মতো বসাইতে পারি, অর্থাৎ আমি যে কোনো একটা ইচ্ছা মতো মান বসাইতে পারি। আমরা এর আগে ক্লাস 8-এ অনেকগুলো করে আসছি যে এর মান আমরা 2 বসাই, এর মান আমরা 1 বসাই, এইভাবে বসাইতে পারতেছি। সো এইখানেই ঠিক সেম জিনিসটা পি এর আমরা সংখ্যার পরিবর্তে আমরা এখানে অ্যালফাবেট ইউজ করছি। এখানে আপনি পি এর মান ইচ্ছা করে এখানে 2 বসান, কিউ এর মান 4 বসান, এই 3 বসান, সরি কোনো সমস্যা নেই। আবার এখানে পি এর মান আপনি একবার সাইন নিলেন, একবার আপনি 3 নিলেন, সমস্যা নাই। আবার এখানে আপনি পি এর মান একবার নিলেন 7 আর নিচে নিলেন 6, কোনো সমস্যা নেই। সো আপনি এখানে ভ্যালু বসান। এই ভ্যালুগুলো আমরা ইচ্ছা মতো ভ্যালু বসাচ্ছি, ইচ্ছা মতো ভ্যালু বসানোর কারণে এটা একবার এক এক রকমের ভ্যালু বসানোর কারণে আপনার দেখাতে হয়, সেজন্য আমি একবারে সংখ্যা দিয়ে একবারে অ্যালফাবেট দিয়ে বইতে বোঝানো হয়েছে পি বাই কিউ আকারে। সো এবার নেক্সট টার্মটা আসি। এই ভগ্নাংশটি আরেকটু ভগ্নাংশতে একটু সময় লাগবে। তো দেখেন ভগ্নাংশের ক্ষেত্রে বলছিলাম পি বাই কিউ আকারের সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এখন ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যেমন কন্ডিশনটা হলো গিয়ে আপনার পি ইজ গ্রেটার দেন কিউ হয়, সেক্ষেত্রে সেটা কি সংখ্যা হয়। দেখেন আমি যদি পি এর মান, অর্থাৎ পি ইজ গ্রেটার দেন কি বলতে কি পি এর মান বড়, কিউ এর মান ছোট হবে। পি এর মান যদি বড় হয় 7, কিউ এর মান যদি ছোট হয়, তখন আমরা এই ভগ্নাংশটাকে কি বলি, অপ্রকৃত ভগ্নাংশ। সেইটাই এখানে বলছে। দেন আরেকটা কন্ডিশন আছে, এটা একটু ক্লিয়ার করে দিই। আরেকটা কন্ডিশন বলতে আরেকটা কন্ডিশন পি ইজ লেস দেন কিউ, এটা বলতে বোঝায় অপ্রকৃত ভগ্নাংশ। সরি, প্রথমটাই তো অপ্রকৃত হয়েছে, তাহলে এটা হলো গিয়ে প্রকৃত ভগ্নাংশ। যেমন পি এর মানটা ছোট, উপরের মানটা ছোট, নিচের মানটা হবে বড়। সো এটাকেই বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। সো আপনারা এটা এখন ক্লিয়ার কোনটা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। আর আরেকটা ভগ্নাংশ যেটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কোনো শর্ত নাই। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে এরকম জিনিসটা আসে, এখানে 3, এখানে 6, এখানে 8 দিলাম। সো মিশ্র টাইপের ভগ্নাংশের ক্ষেত্রে একটা জিনিসই লক্ষ্য করবেন যে 3 টাইপের সংখ্যা থাকে, মানে অর্থাৎ এরকম উপরে একটা লব হরের সাথে সামনে একটা জিনিস আকারে গুণ থাকে। সো এই যে লব, এই হরের সাথে সামনে একটা জিনিস গুণ আছে, এই টাইপের সংখ্যাকে বলা হয় মিশ্র সংখ্যা। এই মিশ্র সংখ্যাকে আপনি প্রকৃত বা অপ্রকৃততে কনভার্ট করতে পারেন। কিভাবে, সেটা গুণ করতে হয়। যেমন এরকম মিশ্র ভগ্নাংশটাকে প্রকৃত হবে কি অপ্রকৃত হবে সেটা আপনাদের মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করে আপনারা বুঝতে পারবেন। যেমন এরকম আছে, এখানে 6 আছে, এখানে 3 আছে, এখানে 7 আছে। এই সংখ্যাটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, এই দুইটার সাথে কি হয়, মিশ্র ভগ্নাংশ গুণ হয়, তাহলে 6 7 42, এই 42-এর সাথে আবার 3টা কী হবে, যোগ হবে। সো 42 আর 3 যদি যোগ করি 45 পাই আমরা টোটাল, এই 45। আর নিচেই যে 7 আছে, এই নিচে 7টা বসবে। সো এটা কি ভগ্নাংশ এখন আপনারাই বলতে পারতেছেন যে লব বড়, হর ছোট। লব বড় হলে সেটা আমরা জানি যে অপ্রকৃত ভগ্নাংশ। সো এখন মোটামুটি আপনারা এটা ক্লিয়ার কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, এবং মিশ্র ভগ্নাংশ থেকে প্রকৃত অপ্রকৃততে কীভাবে কনভার্ট করতে হয়। সো আমাদের এইটুকুই মোটামুটি আপনাদের ভগ্নাংশ সম্পর্কে ওই বইতে এটুকু আলোচনা করা আছে। সো এবার আমরা নেক্সট টপিক চলে যাই। নেক্সট টপিকটা হলো গিয়ে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যাকে আমরা রেশনাল নাম্বার বলি। আচ্ছা, এটাকে লিখি, মূলদ সংখ্যাকে আমরা রেশনাল নাম্বার বলি। সো মূলদ সংখ্যার ক্ষেত্রে একবারে বইতে যা আছে আপনাদের দেখার দরকার নেই, আমি টোটালি শর্ট করে দিচ্ছি। যেটা হলো গিয়ে মূলদ সংখ্যাকে আচ্ছা একটু মূলদ সংখ্যার ক্ষেত্রে আমি আরেকটি আপনাদের জিনিসটা দেখাই দিই, ভগ্নাংশের একটা জিনিস দেখাইনি। আমরা যখন ভগ্নাংশ সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখছিলাম, সেখানে আরেকটা কন্ডিশন অ্যাড হবে, সেটা হলো কি কিউ এর মান 0 হইতে পারবে না। কিউ এর মানটা 0 হইতে পারবে না। কেন?
যদি আপনি পি এর একটা মান দেন 1, কিউ এর মান যদি 0 দেন, সেক্ষেত্রে সেটার মান ইনফিনিটি চলে আসে। অর্থাৎ নিচেই যদি 0, উপরে আপনি বা যা কিছুই বসানো হয়, আর যদি নিচে 0তে ডিভিশন করা হয়, ভাগ, যদি 0 দিয়ে ভাগ করা হয়, সেক্ষেত্রে আমরা তার অ্যান্সার পাই ইনফিনিটি। কথা ক্লিয়ার? অর্থাৎ এরকম যেটা একটা দেখাই 3/0, অর্থাৎ নিচে 0 থাকলেই তার ভ্যালু চলে আসে ইনফিনিটি। অর্থাৎ ক্লিয়ার? সো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এটা করা যাবে না। এখন জিনিসটা ইনফিনিটি আসে কী করে, এই জিনিসটা একটু আপনাদের একটু ক্লিয়ার করি, দেন মূলদ সংখ্যা আপনাদের বোঝাচ্ছি। আচ্ছা, আসলে ইনফিনিটি টার্মটা কেন আসে সেই জিনিসটা আপনাদের একটু বোঝাই। যেমন আমরা কি ইনফিনিটি টার্মটা আসতেছে, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটি আসতেছে। এখন ইনফিনিটি টার্মটা কীভাবে আসে সেটা আপনাদের একটু দেখাই। যদি আমি 1কে 0.1, অর্থাৎ 0-র কাছাকাছি কোনো একটা ভ্যালু দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে ভ্যালুটা দেখবেন যদি 1.01 করি, সেক্ষেত্রে ভ্যালুটা 10 আসে। আবার 1.0.001 করি, সেক্ষেত্রে 100 আসে, 100 বা 1000। 1 সেকেন্ড। সরি, এটা ক্ষেত্রে দেখছিলাম, এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তো এখানটাকে আমরাকে 1000 পাই। আর যদি আমরা এইটা মাল্টিপ্লাই করতাম, তাহলে আমাদের ভ্যালুটা মেবি সেম বা ঠিক ছিল। হ্যাঁ, ঠিক ছিল। সো এটাকে দেখেন, আমি যদি আরেক বাড়াই, যদি পয়েন্টের পরে 4টা 0 দিই, আমি যদি পয়েন্টের পরে 4টা 0 দিই, সেক্ষেত্রে আমার যে ভ্যালুটা আসবে সেটা যদি আমরা একটু দেখি, সেক্ষেত্রে ভ্যালুটা আসবে 1-এর পরে 1, 2, 3, 4, 5টা 0 আসবে। অর্থাৎ দেখেন, আপনি যত 0-র ভ্যালু বসাচ্ছেন, 0-র কাছাকাছি যত কাছাকাছি মান নিচ্ছেন, 0-র যত কাছাকাছি মান নিচ্ছেন, এই ভ্যালুটা কি তত বড় হইতেছে। সো এক্স্যাক্টলি আমি যদি এইবার পুরো 0-তে যাই, 0-র কাছে যাই, অর্থাৎ একবারে 0-র কাছে চলে যাই, আপনি 0-র কাছাকাছি নিচ্ছেন, মানগুলো বাড়তেছে। সো আমি যদি 0-তে চলে যাই, তাহলে মানটা কি আপনি ক্যালকুলেটারে দেখবেন যে, যদি আপনি এরকম করেন, যদি ক্যালকুলেটারে এটা আপনি প্রেস করে দেখেন, নিজেই বুঝবেন। যদি 1, 0.1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বা 7টা 0-র পরেও যদি 1 বসান, সেক্ষেত্রে ক্যালকুলেটার দেখবেন যে এই ভ্যালুটা কমপ্লেক্স ইনফিনিটি বা ইনফিনিটি টার্ম নামে কোনো একটা জিনিস দেখায়। সো যত 0-র কাছাকাছি যাচ্ছে, মানটা তত বড় হচ্ছে। বড় হওয়ার কারণে কি, এই মানটা আস্তে আস্তে আপনি হিসাব করতে পারবেন না, হিসাবের বাইরে চলে যাচ্ছে। সো এটাকে আমরা ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাচ্ছি। সো এক্স্যাক্টলি আমি যদি একবারে 0-তে ভ্যালু দিয়ে যদি এখন মাল্টিপ্লাই করি, তাহলে তো আপনারা বুঝতেছি একদম 0-র কাছাকাছি নেওয়ার কারণেই যদি ভ্যালুটা এত বড় আসে, তাহলে 0-তে নিয়ে আসলে কী হবে, ইনফিনিটি চলে যায়। সো এইখান থেকে আপনার মূলত ইনফিনিটি টার্মটা আসে। এবার মূলদ সংখ্যায় চলে যাই। ওকে, মূলদ সংখ্যার ক্ষেত্রে রুলসগুলো হলো গিয়ে P/Q আকারে লেখা যায়। প্রথম একটা শর্ত মনে রাখবেন, P/Q আকারে লেখা যায়। এখন P/Q আকারে বলতে কি বোঝায়? P/Q আকারে বলতে ভগ্নাংশ আকারে বোঝায়। কারণ আমি আগের বার দেখাচ্ছি যে P/Q আকারে বলতে ভগ্নাংশ বোঝায়, সেটাই বুঝাইছি। এই একটা শর্ত কন্ডিশন মনে রাখবেন। আর একটা কন্ডিশন মনে রাখবেন যে আপনার মূলদ সংখ্যার ক্ষেত্রে পয়েন্টের পরে সসীম একটা মনে রাখবেন, সসীম হয়। এইটুকু মনে রাখবেন জাস্ট। সসীম বলতে কি হয় দেখবেন, আপনার ক্যালকুলেটারের ক্ষেত্রে যদি 3/2 করেন, সেক্ষেত্রে দেখবেন 1.5 আসে। আবার যদি আপনি এরকম করেন 8/6 করেন, সেক্ষেত্রে দেখবেন 1.333333 অসংখ্য আসছে। এখন ক্যালকুলেটর দেখবেন আপনার এখানে 10 ডিজিট দেখায়। সো 10 ডিজিট বলতে কি সসীম বোঝায়? না, 10 ডিজিট বলতে বোঝায় যে আপনার ক্যালকুলেটর ঠিক 10 ডিজিটের বেশি শো করে না, কিন্তু এটা আরও অসীম পর্যন্ত আছে। সো দেখেন পয়েন্টের পরে এখানে কালারটা চেঞ্জ করি, পয়েন্টের পর দেখেন সংখ্যাগুলো অসীম পর্যন্ত বিস্তৃত এখানে রয়েছে। সো এটাকে বলা হয় অসীম সংখ্যা। কিন্তু এই দেখেন পয়েন্টের পরে ঠিক ফিক্সড একটা সংখ্যা আছে। ফিক্সড একটা সংখ্যা থাকলে সেটা হবে সসীম। সো সসীম কোন সময় হবে? মূলদ সংখ্যার ক্ষেত্রে সসীম হবে। সো আপনারা মোটামুটি মূলদ সংখ্যা এখন ক্লিয়ার। আমি এবার অমূলদের ক্ষেত্রে যাই। মূলদের ক্ষেত্রে দুইটা শর্তই।
অমূলদ সংখ্যা এবার আসি। অমূলদ সংখ্যার ক্ষেত্রে প্রথম শর্ত বা কন্ডিশন যেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে আপনার পি বাই কিউ আকারে, আমি একটু মুখে বলতেছি, আপনারা নোট ডাউন করে নেন, এখানে ভালো লেখা যাচ্ছে না, জাস্ট মোটামুটি বোঝা যাচ্ছে। পি বাই কিউ আকারে লেখা যায় না, অর্থাৎ ভগ্নাংশ আকারে এই সংখ্যাটাকে লেখা যায় না, প্রথম শর্ত অমূলদের ক্ষেত্রে। এবং সেকেন্ড যে কন্ডিশনটা সেটা হলো কি রুট ওভার টাইপের যতগুলো সংখ্যা আছে সকল সংখ্যাকেই আমরা অমূলদ সংখ্যা বলি। ঠিক আছে, এখন আমরা একটু উদাহরণ দেখি। সো ফার্স্টে বলছিলাম পি বাই কিউ আকারে লেখা যাবে না, অর্থাৎ যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে সেটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা না। সো এটা কোরাস, অমূলদের ক্ষেত্রে এটা কোরাস, এটা তো কি ছিল মূলদ সংখ্যা, কিন্তু অমূলদের ক্ষেত্রে পি বাই কিউ আকারে লেখা যায় না, সো এটা অমূলদ সংখ্যা হবে না। সেকেন্ড শর্ত বলছিলাম যে রুট ওভার টাইপের সংখ্যা, অর্থাৎ রুট ওভারের ভেতরে যেই সংখ্যাটা থাকুক না সেটা হলো অমূলদ সংখ্যা, যেমন রুট ওভার 3, এটা যখন আপনি করবেন, আরেকটা এখানে শর্ত লিখে রাখেন যেটা হলো অমূলদের ক্ষেত্রে, মূলদের ক্ষেত্রে আমরা লিখছিলাম যে সসীম হয়, আর মূলদের ক্ষেত্রে হয় অসীম, অসীম সংখ্যা হবে, পয়েন্টের পরে অসীম সংখ্যা হবে, সেটা এখানে দেখা দিচ্ছে আপনাদের। যদি রুট ওভার 3 দিই তাহলে দেখেন যে আগেই দেখেন যে রুটের ভেতরে একটা সংখ্যা আছে, সেজন্য সেটা অসীম। সো এখানে একটু দুইটা জিনিস মনে রাখবেন, সেই দুইটা হলো গিয়ে দুইটা সংখ্যা বলতেছি, রুট ওভার 3 একটা বললাম আর রুট ওভার 4 একটা বললাম। এখন এই দুইটাই কি আপনার অমূলদ সংখ্যা? দুইটাই কিন্তু অমূলদ সংখ্যা না। এখন এইটাকে আপনি কীভাবে জাস্টিফাই করবেন যে কোনটা মূলদ কোনটা অমূলদ না? আপনি ক্যালকুলেটার রুট ওভার 3 প্রেস করলে আপনার ভ্যালু দেখবেন এরকম আসে 1.732050, এরকম আরও অসংখ্য আসে, কিন্তু রুট ওভার এইটা 4 ক্যালকুলেট করলে দেখবেন জাস্ট 2 আসে। সো এখন দেখেন পয়েন্টের পরে কি অসীম সংখ্যক আছে, অসীম আছে, পয়েন্টের পরে অসীম থাকলে আমরা কী বলছি অমূলদের ক্ষেত্রে অসীম হয়। সো রুট ওভার 3 অমূলদ সংখ্যা। আর রুট ওভার 4 বলতে 2 বোঝায়। এখন এই 2কে আমরা এরকম লিখতে পারি না, 2.00 লিখতে পারি, বা 2 পয়েন্ট অসীম সংখ্যক 0 লিখতে পারি। এই অসীম সংখ্যক 0 আর দুটো 0 কোনো ভ্যালু নাই, অর্থাৎ পয়েন্টের পরে আপনি যতই 0 দেন কিনা সেটা কোনো ভ্যালু নাই, জাস্ট আলটিমেটলি সেটা হলো 2। 2 বলতে কি একটা সংখ্যা সসীম, সসীম হলে সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। সো এটা আপনি ক্লিয়ার। এখন যদি আপনি এটা আপনি একটু নিজে বাসায় করে দেখেন, রুট ওভার 7 আর রুট ওভার 9, এই দুইটা আপনি নিজে করেন, নিজে করলে নিজে বুঝতে পারবেন যে কোনটা অমূলদ কোনটা মূলদ। সো মূলদ অমূলদ শেষ, এরপর আমরা আসি আজকে সংখ্যাটা দেখাবো, জাস্ট সংখ্যা কত প্রকার সবগুলোই দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যা বলতে কি বোঝায় সেটা প্রথম শর্ত হয়ে লাগে, এটা মনে রাখবেন। দশমিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে মূলদ ও অমূলদ, মূলদ আর অমূলদের যতগুলো শর্ত আছে সকল শর্তই দশমিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে প্রথম শর্ত মানবে। এক কথায় মূলদ এবং অমূলদের যতগুলো শর্ত আছে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে সকল শর্তগুলোই মানবে, এইটাই আপনার দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে একটাই শর্ত। সো এখন আমরা একবারে উদাহরণ দেখি, উদাহরণ দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যে দেখি ফার্স্ট উদাহরণ হলো গিয়ে যদি 3 থাকে তাহলে এটা কি সসীম সংখ্যা, সসীম সংখ্যা হলে সেটা কি সংখ্যা হয় মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলেই সেটা কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। কারণ কি বলছিলাম দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে মূলদ এবং অমূলদ, মূলদ আর অমূলদ দুইটার শর্তই দশমিক ভগ্নাংশ মানবে। সো 3 একটা কি সংখ্যা সসীম সংখ্যা, 3 যদি সসীম সংখ্যা হয় সেই সসীম সংখ্যা হলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলে আমি একটু লিখে দেখাই, 3 হলো গিয়ে সসীম হলে মূলদ, আর মূলদ হলেই সেই দশমিক সংখ্যা। কথা ক্লিয়ার? আবার দেখেন যদি এরকম করি 2.5, এটা কি সংখ্যা 2.5ও সসীম সংখ্যা, পয়েন্টের পরে সসীম আছে। সো এটাও একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলো দশমিক ভগ্নাংশ সংখ্যা। যদি এরকম হয় 3.333333, এটা কি দেখেন এটা হলো পয়েন্টের পর অসীম সংখ্যক আছে, অসীম সংখ্যক বলতে কি বোঝায় এটা অসীম আছে, অসীম হইলে অমূলদ, আর অমূলদ সংখ্যায় কি সংখ্যা আবার দশমিক ভগ্নাংশ সংখ্যা। কথা ক্লিয়ার? এবারে আপনারা বুঝতে পারতেন কোনটা কি। এখন দশমিক ভগ্নাংশ সংখ্যা মোটামুটি এইটুক।
আর একটা কথা, অসীম সংখ্যার ক্ষেত্রে দেখবেন এরকম থাকে জিনিসগুলো, 3 3 3 3 3 ডট 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 পরীক্ষার হলে দেওয়া থাকবে ডট 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 ডট, মানে এটা অসীম পর্যন্ত। আর ক্যালকুলেটরের ক্ষেত্রে এরকম থাকে 2 3 4 5 6 7 8 9 1 0 2, এরকম একটা ডিজিট থাকবে, ডিজিটের পরে আর কিছুই নাই, জাস্ট ক্যালকুলেটারে এইগুলো শো করবে। ক্যালকুলেটারে ডট 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 এই জিনিসটা ক্যালকুলেটারে শো করবে না, কারণ ক্যালকুলেটার এই জিনিসটা শো করে না, জাস্ট ক্যালকুলেটারের পরে 10 ডিজিট এটা জাস্ট দেখায় এখানে। সো এবার আসি, দুইটা টার্ম আছে দশমিক ভগ্নাংশের মধ্যে। প্রথম টার্মটা হলো কি সসীম দশমিক। সসীম দশমিক, সসীম দশমিক বলতে কি বোঝায়, দেখেন আপনার পয়েন্টের পরে 1.7324 এরকমই আছে, জাস্ট 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যা হয়ে শেষ হয়ে গেল, অর্থাৎ পয়েন্টের পরে যেই 4টা সংখ্যা হয়ে শেষ হয়ে গেল সেটাকে বলা হয় সসীম দশমিক। সসীম বলতে যার একটা নির্দিষ্ট সীমা আছে, যেমন পয়েন্টের পরে ঠিক এর সীমা আছে 4টা, এটা বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ পয়েন্টের পরে অঙ্ক সংখ্যা সসীম, সসীম হলে সেটা সসীম দশমিক ভগ্নাংশ। অসীমের ক্ষেত্রে আপনারা মোটামুটি এখন বুঝতে পারতেছেন যে এই সংখ্যাটাই যদি আমি এরকম দিই, এইটা ডট ডট লাগাই দিই, তাহলে এর মানে কি, পয়েন্টের পরে এই নির্দিষ্ট সংখ্যা কত, এই পরের পরে কতগুলো সংখ্যা আছে আপনি সেটা আপনি আইডেন্টিফাই বা বলতে পারতেছেন না। সো এটা হলো কি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। সসীম আর অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, এখানে এই দুইটা টার্ম, আরও দুইটা টার্ম আছে এখানে। এই দুইটা টার্ম হলো গিয়ে, একটা হলো গিয়ে অসীম অনাবৃত, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা, আর আচ্ছা আরেকটা আছে অসীম আবৃত, আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। সো ফার্স্টে আমরা অনাবৃতটা দেখাই। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা বলতে প্রথমত কি, এটা অসীম সংখ্যা, অর্থাৎ 2.333 এরকম ডট 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 দিলাম। এখন এটাকে অনাবৃত সংখ্যা। এখন আরেকটা বলছিলাম অসীম অনাবৃত, আরেকটা এখানে দেখাই, পাশায় দেখাই আবৃত। এখন অনাবৃত অংশগুলো কি দেখেন, এইটা ফার্স্টে আসে, এটা কিন্তু আবৃত করে না। আবৃত করা বলতে পৌনঃপুনিক দেওয়া, পৌনঃপুনিক দেওয়া বলতে আমি সেই জিনিসটা আপনার একটু বোঝাচ্ছি, একটুখানি দাঁড়ান, ওয়েট করেন, সিরিয়াল ওয়াইজ বোঝাই। সো 2.33 ডট 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 আছে, এটা অসীম অনাবৃত আছে। সো এটা যখন আমি আবৃত করব তখন এরকম 2.3 উপর একটা ডট দিয়ে দিব। 3 উপরে ডট দেওয়া মানে কি, এই সংখ্যাটা বোঝায়। কেন এই সংখ্যাটা বোঝায় একটু সেটা আপনাদের দেখাই, জাস্ট এটুকু একটু খেয়াল রাখেন। লিখছিলাম 2.3333 ডট ডট ডট, এটাকে আমরা লিখছিলাম 2.3, এই কারণ দেখেন এখানে লাফাচ্ছে মূলত কোন সংখ্যাটা, বারবার রিপিট হচ্ছে কোন সংখ্যাটা, এখানে বারবার রিপিট হচ্ছে এই যে 3 সংখ্যাটা, এটা বারবার রিপিট হচ্ছে বলতে বারবার লাফাচ্ছে এক কথায়। সো এটাকে আমাদের আটকায় দিতে হবে। আটকাই দেওয়া বলতে পৌনঃপুনিক বা আবৃত করে দিতে হবে। আবৃত করে দেওয়া মানে সেটাকে আটকাই দেওয়া। সো এইভাবে আমরা এইটাকে আটকাতে হয়, এভাবে আটকাইছি। সো এইটা বলতে, এটাকে যদি আমরা এইরকম দেওয়া থাকে তখন আবার এই সংখ্যাটাকে আমরা এরকম লিখতে পারি 2.333333 ডট 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 ডট, এরকম লেখা যায়, কোনো সমস্যা হয় না। যদি এবার দুইটা সংখ্যার ক্ষেত্রে আমরা যদি দেখি, সেক্ষেত্রে কী হয়, যদি এরকম থাকে 2.343434 ডট 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 ডট, এখানে রিপিট হচ্ছে কয়টা দেখেন, দুইটা করে রিপিট হচ্ছে। তো দুইটা করে রিপিট হইলে এরকম লেখা যায় 2.34, দুইটা রিপিট হচ্ছে, সো দুইটাকে আমি আটকাই দিলাম এই। এরপরে যদি 3টা হয় সেক্ষেত্রে দেখি কি হয়, 2.345 এরকম অসীম পর্যন্ত। সো দেখেন এখানে রিপিট হচ্ছে 3টা, যখন 3টা রিপিট হচ্ছে তখন এইভাবে আটকাতে হয় 345, এই প্রথমটার উপরে এবং এই মাঝখানের উপরে দিলেই আপনার মাঝখানে যেই সংখ্যাটা আছে, অর্থাৎ মাঝখানের এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা রিপিট হচ্ছে। অর্থাৎ একটা ঘর, এই একটা ঘরের এই পাশে একটা দরজা আছে, এই পাশে দরজা আছে, মোট লোক আছে 3জন। মূলত আমি এই দরজা আর এই দরজা, এই দুইটা দরজা যদি আটকাই দিই, এই 3টা লোকই এর ভেতরে আটকিয়ে যায়, 3টা লোকই এর ভিতরে আটকে যায়। অর্থাৎ বা আপনি মাঝখানে আসেন, আপনাকে সিকিউরিটি দেওয়ার জন্য দুই পাশের লোক রাখছে, এই দুই পাশের লোক যদি আপনার আটকায় দেয়, আপনি মাঝখানের জন্য কোনোভাবে বেরোতে পারবেন না। জিনিসটা এই লোকে এখানে এইটা এইভাবে বোঝাইছে। আবার আপনি এইটা অবলিক দিয়ে আপনি এরকমও লিখতে পারেন যে 3টার উপরে আমি পৌনঃপুনিক দিব, তাও কোনো সমস্যা নাই, 3টার উপরে পৌনঃপুনিক দেবো, কোনো সমস্যা নেই। সো লাস্ট আরেকটা দেখাই, আপনার 4টার ক্ষেত্রে দেখাই। 4টার ক্ষেত্রে দেখালে পরেগুলো আপনারা সিকোয়েন্স মোটামুটি ধরতে পারতেছেন, যেটা আছে 2.3456 ডট 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 ডট। সো এখন 4টা থাকলে এটাকে আমরা এরকম আছে, এইখানে দেখাই কেন,
নিচেই 2.3456 এই চারটা লাফাচ্ছে বারবার। সো প্রথমটার উপরে এবং শেষটার উপরে বর্ণব লিখতে দিলাম। সো এখন মোটামুটি আপনারা আবৃত করা বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস আছে যেটা অনাবৃত আমরা করছিলাম, যেমন 2.34674 এরকম। দেখেন এই সংখ্যাটার ক্ষেত্রে একটা সংখ্যার পরে একটা সংখ্যা কোনো রিপিটেশন নাই। রিপিটেশন বলতে কোনো মিল নাই। যখন এই সংখ্যাটার মধ্যে কোনো মিল, এটা অসীম সংখ্যা, যখন এই সংখ্যাটার মধ্যে কোনো মিল থাকবে না তখন এই সংখ্যাটাকে আমরা আবৃত করতে পারবো না। কথা ক্লিয়ার? এখন মোটামুটি দশমিক ভগ্নাংশ সংখ্যা আমার সবগুলোই বোঝানো হয়ে গেছে। আমরা মোটামুটি লাস্টের টার্মে চলে আসছি। সো এখন নেক্সট সংখ্যা হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এটা একটু খেয়াল রাখতে হবে। রিয়েল নাম্বারের আর এটা একটু মনে রাখতে হবে। বাস্তব সংখ্যা বলতে কি বোঝায়? বাস্তব সংখ্যার শর্ত হলো গিয়ে মূলদ প্লাস অমূলদ। মূলদ এবং অমূলদের সকল শর্ত আছে, সকল শর্তই বাস্তব সংখ্যা মানে। এবার উদাহরণে আসি। যদি আমরা 1/2 লিখি, 1/2 কী সংখ্যা? 1/2 একটা মূলদ সংখ্যা। কারণ কি? 1/2কে যদি আমরা ক্যালকুলেট করি 0.5 পাই। এটা কি সসীম সংখ্যা? সসীম সংখ্যা হলে সেটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলে সেটা বাস্তব সংখ্যা। এরপরে যদি আমরা দেখি √2 যদি করি, ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাই সেটা হলো 1.41421। এটা অসীম পর্যন্ত হয়। সো এটা কি অসীম সংখ্যক? অসীম সংখ্যক হলে সেটাকে কি বলা হয়? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলো কি? সেটা আবার বাস্তব সংখ্যা। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা 0.62, উপরে দুটো প্রাইম আছে, এটা মানে কত? 0.626262, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত। সো অসীম পর্যন্ত বিস্তৃত হলে সেটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলেই সেটা আবার বাস্তব সংখ্যা। সো বাস্তব সংখ্যার টপিকটা এখন আপনারা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা নেক্সট টার্মে চলে যাই, যেটা এখনকে যে তিনটে টার্ম দেখাবো সেটা আপনারা অনেক আগের থেকেই দেখানো না দেখানোই সমান। আচ্ছা দেখাই তাও একবার সংখ্যা দেখাতে দেখাই। 0 1 2 3 4 -1 -2 -3। প্রথম যে টার্মটা দেখাবো সেটা হলো ধনাত্মক সংখ্যার টার্ম। ধনাত্মক সংখ্যা কি? আমরা জানি যে শূন্য থেকে বড় সংখ্যা, অর্থাৎ এই পাশটা ধনাত্মক সংখ্যা। এখন ধনাত্মক সংখ্যাও কিন্তু ইনফিনিটি পর্যন্ত, এটা মনে রাখবেন। আর পরের টার্মটা আছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা বলতে কি বোঝায়? এই পাশের এইগুলো। এখন দেখেন ঋণাত্মক সংখ্যা 1 এবং 2 এর মাঝখানে কিন্তু অসংখ্য ঋণাত্মক সংখ্যা আছে। এটা আমি কিন্তু প্রথম দিকেই বলছিলাম। -1.256 -1.239 অসীম সংখ্যা। এভাবে অসীম সংখ্যক আপনি ধনাত্মক সংখ্যা লিখতে পারেন। এবং লাস্ট আরেকটা টার্ম আছে, সেটা লাগে অঋণাত্মক সংখ্যা। এখন যদি এবার বলে অঋণাত্মক সংখ্যার একটা পার্ট আছে, যেটা হলো অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা বলতে কি বোঝায়? আমরা জানি যে জিনিসটা একটু খেয়াল করেন, জিনিসটা আছে অঋণাত্মক সংখ্যা। সো অঋণাত্মক সংখ্যা বলতে কি বোঝায়? আমি এই জিনিসটার কথাটার মানে কি বুঝি? অঋণাত্মক মানে কি? ঋণাত্মক নয়। ঋণাত্মক নয় বলতে কি বোঝায়? ধনাত্মক সংখ্যা বোঝায়। সো দেখেন ধনাত্মক সংখ্যাগুলো কি, তো আমরা সেটা দেখছি। 0 থেকে এই পর্যন্ত যে সংখ্যা, এই পাশটুকে ধনাত্মক সংখ্যা বলা হয়। এখন আমরা ধনাত্মক সংখ্যা পাইলাম, এই পাশে ঋণাত্মক সংখ্যা পাইলাম, তাহলে 0টা কি সংখ্যা হবে? সো 0টাকে আমরা বলি অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে কি? ঋণাত্মক নয়। ঋণাত্মক নয় বলতে কি বোঝায়? ধনাত্মক। তাহলে আমরা বলতে পারি 0 থেকে এই পাশটুকু তো আমি অঋণাত্মক সংখ্যা বলতে পারি। সো 0 থেকে এই পাশটুকু যদি আমি অঋণাত্মক সংখ্যা বলতে পারি, অঋণাত্মক মানে কি? ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা কিন্তু 0টাকে ধনাত্মক দিকে নিয়ে যাইতে পারি, কিন্তু ধনাত্মক না। এই জন্য আমরাকে বলি যে 0টা অঋণাত্মক সংখ্যা। তো মোটামুটি আপনার বাস্তব সংখ্যা যে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারের যেই থিওরিগুলো ছিল, যে আলোচনাগুলো ছিল, প্রত্যেকটা সংখ্যার আলোচনায় আমি স্পেসিফিকলি আপনাদের সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা বুঝছেন। সো পরের নেক্সট লেকচার থেকে আমি আপনাদের ম্যাথগুলো দেখাবো কীভাবে কী করতে হয়। সো আজকের লেকচারটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।